এর আগে রাজধানী ধানমন্ডির ৩২ নম্বর ছাড়াও বিভিন্ন জেলায় ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়েছে। তথ্য বলছে অন্তত ৩৫ জেলায় নেতাদের বাড়ি ছাড়াও আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে। হামলা বন্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার লাইভে এসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই দিন রাত ৮টার পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ও শেখ হাসিনার বাড়ি সুধা সদনে হামলা চালায় ছাত্র জনতা। এছাড়া হামলা চালানো হয় কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে, নোয়াখালীতে ভাঙচুর করা হয়েছে ওবায়দুল কাদেরের বাড়ি, বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে, কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের বাড়িও ভাঙা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়িতে হামলা চালানো হয়। এর বাইরে জামালপুর, ভোলা, বরিশাল, রাজশাহী, নাটোর, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেটে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে ভাঙচুর হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে আগুন। শুধু নেতা বা সংসদ সদস্যর বাড়িতে নয়, বিভিন্ন জায়গায় শেখ মুজিব ও শেখ পরিবারের সদস্যদের কমপক্ষে অর্ধশত মুরাল ভাস্কর্য প্রতিকৃতি ভাঙা হয়েছে, কোথাও কোথাও একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে এমন পরিস্থিতি বলে মনে করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে হামলা ভাঙচুর কঠোরভাবে প্রতিহত করার কথা বলছে সরকার। এছাড়া উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। শুক্রবার এক বিবৃতিতে ধানমন্ডির ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এসব ঘটনা প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা উল্লেখ করে ক্ষোভও জানিয়েছে তারা। গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতায় সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ধ্বংসাত্মক তৎপরতার পথ ছেড়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বলেন, পলাতক শেখ হাসিনা ও তার দেশি বিদেশি সহযোগীদের নির্লজ্জ ও ষড়যন্ত্রমূলক প্রচারণার পরিপ্রেক্ষিতে দেশবাসীর ক্ষোভের মাত্রা বহুগুণে বেড়েছে। তবে আইনি প্রতিক্রিয়ার পথ অনুসরণ না করে দেশব্যাপী যে প্রতিশোধপ্রবণ ভাঙচুর ও সহিংসতা চলেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা বন্ধের আহ্বান জানান তিনি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের হামলা বন্ধ করতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা যাবে না। বিশৃঙ্খলা ও নৈরাজ্যের চেষ্টা করলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। ফ্যাসিস্টদের ফিরে আসার আর সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের বিচার প্রক্রিয়াধীন আছে। আইনশৃঙ্খলার যে কোনো অবনতি বিশ্ববাসীকে ভুল বার্তা দেবে। ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আর নৈরাজ্যের কারণে গণতন্ত্রের পথে বাধা আসতে পারে বলে মনে করছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন তিনি। এ সময় যে কোনো উস্কানিমূলক কাজ থেকে বিরত থাকতে জনগণকে আহ্বান জানান সালাউদ্দিন। বলেন, নৈরাজ্য সৃষ্টি হলে গণতন্ত্রের পথে উত্তরণে বাধা আসতে পারে। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানান তিনি। জানি না, কিন্তু সরকারের দায়িত্ব তাদেরকে শনাক্ত করা এবং জাতির সামনে উপস্থাপন করা। যে কোনো অন্যায় বিচার হবে আইনের মাধ্যমে। কারণ আইন যদি সাধারণ মানুষের হাতে উঠে যায় তখন প্রশাসন হয় অকার্যকর। ঘোষণা দিয়ে মব সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
হাসিনার আমলেও যাচ্ছিলাম এই সরকারের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টার দিকে দিল্লিতে তাকে তলব করা হয়েছে বলে জানায় তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তৃতার জন্য নয়াদিল্লিকে দোষারোপ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে নুরুল ইসলামকে তলব করা হয়েছে। তবে তারা স্পষ্টভাবে এটা জানাচ্ছে যে শেখ হাসিনার ওই বক্তৃতা সম্পূর্ণ ব্যক্তিগত ছিল, তাতে ভারতের কোনো ভূমিকা ছিল না। রণধীর দাবি করেন, বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতকে নেতিবাচকভাবে দেখছে, তবে ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থরক্ষার সম্পর্ক গড়তে চায়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জানান, বিচারিক প্রক্রিয়ায় জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইনের প্রয়োগে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার আইনি কাঠামো কী হবে, এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে শাওনকে ধানমন্ডি ও সোহানা সাবাকে গুলশান থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন দেওয়া হয় জামালপুরের শাওনের বাবার বাড়িতে। শেখ হাসিনার সাথে সম্প্রতি এক অনলাইন সভায় যোগ দেন শাওন। সেখানে দেশে অস্থিতিশীলতা তৈরিতে পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বেশ কিছুদিন ধরে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার গুম, খুন ও গণহত্যার বিচার এবং সব গোপন বন্দিশালার তথ্য উন্মোচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস সংগঠন। শুক্রবার দুপুর থেকে রাজধানীর উত্তরা র্যাব 1-এর কার্যালয়ের সামনে চলে এই কর্মসূচি। সংগঠনের নেতাকর্মীরা জানান, বিগত সরকারের সময় গোপন বন্দিশালায় অনেক নিরীহ মানুষ আটকে রাখা হতো, করা হতো নির্যাতন। দ্রুত এসব গোপন বন্দিশালা ও এখনও নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করতে হবে। পাশাপাশি র্যাবের যেসব কর্মকর্তা গুম, খুনের সাথে জড়িত তাদেরও আইনের আওতায় আনতে হবে। দাবি না মেনে নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান কর্মসূচি পালনকারীরা। স্বৈরাচার হাসিনার সময়ে আমরা জানি বা আমাদের অনেকে এখানে গুম ছিল, তো যে গোপন গুমের যে সেলগুলো আছে, আয়নাঘর, এগুলোকে উন্মোচন করতে হবে। খুব স্পষ্ট দাবি, খুবই সহজ দাবি যে আমাদের দেশীয় মিডিয়া সহ বাইরের মিডিয়া থাকলে থাকবে এবং কর্তৃপক্ষ সহ এটা ভিজিট করা হবে এবং হাসিনার রেজিমের সকল গোপন বন্দিশালাগুলোকে উন্মোচিত করা। হকের পক্ষে, কেউ জুলুমের শিকার হোক এটা আমি চাই না, এই জন্যই মূলত আসা। জনগণের চাওয়াই হবে নতুন রাজনৈতিক দলের ইশতেহার, এমন মন্তব্য জাতীয় নাগরিক কমিটির নেতাদের। শুক্রবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সম্মেলনে নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি তোলেন। এছাড়াও বাংলার মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ার করেন তারা। ঢাকা মহানগর দক্ষিণের 24টি থানার প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় প্রতি থানার একজন করে সদস্য তুলে ধরেন নানা বিষয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কবি ফরহাদ মজহার। বর্তমান সংবিধান বাতিল করে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন তিনি। প্রয়োজনে সুশৃঙ্খল আন্দোলনের পরামর্শ তার। আপনি ক্ষমতা তুলে দিয়েছেন, আবার সে ফ্যাসিস্ট সংবিধানে তারা নিয়োজিত চুপ্পুর হাতে। আপনারা বলতেছেন চুপ্পুর পদত্যাগ চান, কিন্তু পুত্রের পদত্যাগটা আপনারা আদায় করতে পারেননি। কিন্তু চুপ্পুকে পদত্যাগ করতে হবে। 72 সালের সংবিধান বাতিল করতে হবে। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে বিচারের দাবি তোলেন তারা। বাংলার মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা
এখনো পর্যন্ত ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে, এদেশের জনতার বিরুদ্ধে নানা ধরনের অপবাদমূলক এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে। তাদের যে দোসররা রয়েছে তাদের বক্তব্যগুলো প্রকাশিত হচ্ছে, মিডিয়ার মাধ্যমে আসছে এবং সেগুলো জনগণের বিপক্ষে গিয়ে অনেকে কাজ করার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জনগণ এখনো রাজপথে আছে। আমরা জনগণকে বলবো কোনো ভাঙার কাজ নয়, গড়ার কাজে মনোযোগী দেন। সার্জিস আলম বলেন, নতুন রাজনৈতিক দলে পরিবারতন্ত্র থাকবে না, এ দল হবে গণবান্ধব। আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয়, কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয়। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার। নতুন রাজনৈতিক দল এদেশের জনগণের সমস্যা সমাধানে রাজপথে থাকবে বলেও জানায় নাগরিক কমিটির নেতারা। যে কোনো ধরনের উগ্রতাকে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে সম্প্রতি তাদের সব ব্যাংকের হিসাব অবরুদ্ধ করা হয়। মাহতাবুর রহমান ছাড়াও তার ভাই অলিউর রহমান, ছেলে ইমাদুর রহমান, ভাতিজা আশফাকুর রহমান ও এহসানুর রহমানের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এই তালিকায় মাহতাবুর রহমানের মালিকানাধীন আল হারামাইন গ্রুপের কর্মকর্তা সৈয়দ সাব্বির আহমেদের নামও রয়েছে। সিআইসির চিঠিতে বলা হয়, আয়কর আইন 2023-এর 223 ধারা ক্ষমতা বলে তাদের একক ও যৌথ নামে বা তাদের একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করা হয়েছে। এনআরবি ব্যাংক ছাড়াও মাহতাবুর রহমান সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন। পুঁজিবাজারে বেড়েছে রেকর্ড পরিমাণ জেড ক্যাটাগরি বা নিম্নমানের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত 395টি কোম্পানির মধ্যে এখন 95টি হচ্ছে জেড ক্যাটাগরি বা দুর্বল কোম্পানি। এর মধ্যে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শেয়ারের শ্রেণী পরিবর্তন হয়ে জেডভুক্ত হয়েছে 17টি। এতে উদ্বেগ দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সংখ্যা দিন দিন বাড়ছে। লোকসান দেখিয়ে সময়মতো লভ্যাংশের অর্থ না দেয়া এবং আইন ভঙ্গ করায় গত বছরের 26 সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন 27 কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করে ডিএসই। নতুন বছরে এসেও এর সংখ্যা দিন দিন বাড়ছে। 6 ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইতে জেডভুক্ত শেয়ারের সংখ্যা প্রায় 100টি। জানুয়ারিতে শ্রেণী পরিবর্তন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শুধু জেডে চলে যায় 9টি, আর বাকিগুলো এ থেকে বি এবং জেড থেকে এ ও বি শ্রেণীভুক্ত হয়। ফেব্রুয়ারি মাসের 5 কর্মদিবসে জেড শ্রেণীভুক্ত হয় আরও 8টি কোম্পানি, যদিও জেড থেকে আগের অবস্থানে এসেছে 4টি কোম্পানি। ক্যাটাগরি পরিবর্তনের এ সময়ে কোম্পানিগুলো দর হারিয়ে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। তাদের মতে কোম্পানির অপরাধের শাস্তি পাচ্ছেন বিনিয়োগকারীরা। ডিভিডেন্ডটা সময় মতো যদি না দেয় সেক্ষেত্রে কোম্পানিগুলোকে ডেকে কারণটা জেনে ওভাবে কোম্পানির বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া উচিত, কিন্তু সেটা না দিয়ে দেখা যাচ্ছে আপনার বিনিয়োগকারীরা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোম্পানি যারা পরিচালক আছেন, বোর্ডে যারা আছেন, মালিক যারা আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের কোনো দৃষ্টান্তমূলক পানিশমেন্ট না হওয়ায় তারা একই কাজ দিনের পর দিন করে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলো আইনের পরিপালন না করায় এর দায় পরিচালনা পর্ষদকে নিতে হবে। হঠাৎ করে আমার ইনভেস্টমেন্টটা জেড গ্রুপে চলে আসলো, হ্যাঁ, মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসলো, আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল। তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে না? তাহলে সরকারের পলিসির কারণে, অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে এবং জেড ক্যাটাগরি ইস্যুতে পুঁজিবাজারে গঠিত টাস্কফোর্সের প্রস্তাবনার অপেক্ষায় বিনিয়োগকারী সহ সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে আলুর দাম কমে যায় উৎপাদন খরচ নিয়ে বিপাকে কুড়িগ্রামের আলু চাষিরা। এবার বেশি ফলন হলেও উপযুক্ত দাম না পাওয়ায় চাষিরা লোকসানের মুখে। এই অবস্থায় মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয় কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রামে চাহিদার তুলনায় অধিক আলু চাষ করায় বাজারে আলুর দরপতন হয়েছে। এতে উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে আলু। প্রতি কেজি আলু 10 থেকে 12 টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছেন কৃষকরা।
এই অবস্থায় মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয় আশার আলো দেখছেন চাষিরা। রপ্তানিকারকদের কাছে প্রতি কেজি আলু বিক্রি করছেন 15 টাকায়। সরকারিভাবে আলু বাজারজাত করা গেলে ক্ষতি আরও কমে আসবে বলে জানিয়েছেন কৃষকরা। এই আলু নিয়ে খুবই টেনশনে ছিলাম, এখন আলু মালয়েশিয়া যাওয়ার কথা শুনি একটু টেনশন মুক্ত আর কি। এই টাকা দিয়ে যে আবাদ করছি এই টাকা তো আমার এই পেজ তো শেষ, এখন বাংলাদেশ তো আলু নিচ্ছে না, এখন যদি বিদেশে আলুটা যতটুকু নিচ্ছে তার কারণে আমরা কিছু একটু টিকে আছি। আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয় কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিছু কিছু আলু আমরা বাইরেও রপ্তানি করছি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। সাকিদা এবং ডায়মন্ড সহ অন্যান্য জাতের আলু এবারে রপ্তানি শুরু হয়েছে। এতে কৃষকরা যেমন ভালো দাম পাচ্ছে, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে সহায়তা করছি। চলতি মৌসুমে জেলায় ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয় ৮,০০০ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনার হাওড় অঞ্চলে মাছের উৎপাদন কমছে। হাওড়ে মিলছে না ৩৫ প্রজাতির দেশীয় মাছ। এই অবস্থা থেকে উত্তরণে পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা বলছে মৎস্য বিভাগ। নেত্রকোনার হাওড় অঞ্চলের মুক্ত জলাশয় দেশি মাছের অন্যতম উৎস। তবে ঢলের পানিতে ভেসে আসা বালিতে নদী, বিল ও খাল প্রায় অর্ধেক ভরাটে কমেছে মাছের উৎপাদন। শুধু প্রাকৃতিক কারণেই নয়, অতিরিক্ত মৎস্য আহরণ, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত বাঁধ ও উন্নয়নেও কমেছে মাছের উৎপাদন। মৎস্য বিভাগ বলছে ২০২১ সালে জেলার হাওড় অঞ্চলে দেশি মাছের উৎপাদন ছিল ৩৮,০০০ মেট্রিক টন। ৩ বছর পর মাছের উৎপাদন দাঁড়িয়েছে ৩৪,০০০ মেট্রিক টন। এতে বছরে ১০০ কোটি টাকা লোকসান হচ্ছে। পাহাড়ি ডলের সাথে ভেসে আসা বালিতে এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এবং ওভার ফিশিংয়ের কারণে হাওরের মিঠা পানির মাছ দিন দিন কমে যাচ্ছে। ইতোমধ্যে হাওরে চাপিলা, কাচকি, খৈলসা সহ প্রায় ৩৫ প্রজাতির মাছ মিলছে না। এতে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। টন নিয়ে মাছ বেচছে অন্য বছর, কমুক আর এই বাড়তি হোক নিয়ে বেচছে, এই মাছ বেচছে খাবার টাবার আনছে আর না খাইছে। জনগণ এই গরিব বাঙাল চলাটাই কষ্ট। আমরা খুব অসুবিধা, এই অসুবিধার কারণে আমরা খুব হয়রানি আছি, মানে কষ্টত আছি। এই আলু ভর্তা, চালু ভর্তা দিয়ে খাওয়ান লাগে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য নো ফিশিং জোন, ৩ মাস মাছ ধরা বন্ধ সহ নানা উদ্যোগের কথা বলছে মৎস্য বিভাগ। আমরা এটা কিভাবে বাড়ানো যায় সেজন্য আমরা উদ্যোগও গ্রহণ করছি। সামনের দিনগুলোতে আমরা আশা করছি যে হাওড়ে দেশীয় মাছের প্রজনন মৌসুমে আমরা ইলিশের আদলে যে ব্যান পিরিয়ড করা হয়, এখানে আমরা মানে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করব। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ধরনের একটা চিন্তা ভাবনা চলছে। দ্রুত ব্যবস্থা না নিলে দেশি মাছের এই উৎস বিলুপ্তের শঙ্কায় সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন 10 জন। সিএনএনের প্রতিবেদন বলছে, ছোট এই কমিউটার বিমানটির উড্ডয়নের পরপরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার আলাস্কা উপকূলে বিমানটিকে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। এতে 10 আরোহীর সবারই মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে সবার মরদেহই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি পেনসিলভানিয়া ও ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।